প্রিয় দর্শক, অনেক স্বাগত জানাচ্ছি ভ্যালি প্রেজেন্স বিট সংলাপ। শাহিনা ওয়াহিদ আছি আপনাদের সাথে। আজকে আমরা কথা বলবো আয়কর দিবস নিয়ে। আজকে আয়কর দিবস আমরা জানি, এবং এই দিবসে কি হচ্ছে, কি নতুন সূচনা করা হয়েছে, সব কিছু নিয়ে আমরা আলোচনা করব। আমাদের মাঝে এরই মধ্যে চলে এসেছেন দুজন সম্মানিত অতিথি। সাথে আছেন সৈয়দ আমিনুল করিম, উনি আছেন সাবেক সিনিয়র সদস্য জাতীয় রাজস্ব বোর্ড থেকে, এবং সাথে আছেন দেওয়ান সুলতান আহমেদ, উনি সাবেক সহসভাপতি এফবিসিসি। অনেক স্বাগত জানাচ্ছি বিট সংলাপে আমাদের সাথে থাকার জন্য। আজকের দিনটি নিয়ে আপনাদের সাথে আমরা আলোচনা করব। প্রথমে একটু জানতে চাবো যে আসলে গত 2 বছরে কিন্তু রাজস্ব আহরণের প্রবৃদ্ধি কিছুটা কম, চলতি বছর এটি আরও খারাপ হতে পারে, এই নিয়ে একটু আমাদেরকে জানাবেন। আমি প্রথমে কথা বলতে চাচ্ছি দেওয়ান সুলতান আহমেদ আপনার সাথে। ধন্যবাদ। বিষয়টা হলো জাতীয় রাজস্ব বোর্ডের যখন বাজেট হয় তখন তাদের পক্ষ থেকে যেই পরিমাণ রেভিনিউর প্রস্তাব করা হয় তারা কালেকশন করতে পারে, সেটা আসলে গত কয়েক বছর থেকে দেখা যাচ্ছে যে যখনই বছর শেষ হয় তখন সেটা অনেক নিচে থাকে, তারা তাদের টার্গেট ফিল আপ করতে পারে। এখন এখানে বিষয় হলো যে এই বছরের প্রেক্ষাপট তো আলাদা, কারণ এই বছর কোভিড-19 কারণে দেশে লকডাউন ব্যবসার জন্য খুবই খারাপ। সব দিক থেকে রেভিনিউ কম হওয়ার সম্ভাবনা অনেক বেশি, কারণ এই বছর আমদানিতে এফেক্ট হচ্ছে, টোটাল এফেক্ট হচ্ছে আমাদের এখানে। স্বাভাবিকভাবে এই বছর টার্গেট ফুলফিল করা পসিবল হবে না, এটা সম্ভব হতে পারে। তবে সবচেয়ে যে জিনিসটা বাংলাদেশে করা আরোনের মধ্যে যে সমস্যাটা বিদ্যমান, আমার দিল্লির অভিজ্ঞতা আমাদের বলছে রিয়েলি তারা এক্সপেক্ট করতেছে, তাদেরকে কিন্তু জাতীয় কিন্তু ধরার পরিকল্পনা এমন আপনি 22 লক্ষ লোক 30 লক্ষ লোক নিচে দিচ্ছে, 22 লক্ষ লোক রিটার্ন দেয়, মোর দেন 40% পিপল রিটার্ন ডিজিটালাইজেশন ছাড়া কোনো অবস্থা পসিবল। কারণ বাংলাদেশে গত 2 দিনে আমি নিউজে দেখতেছি যে রিটার্ন দেওয়ার জন্য জি, আমি আপনার কাছে ফিরে আসছি দেওয়ান সুলতান আহমেদ স্যার। আমি একটু কথা বলতে চাবো সৈয়দ আমিনুল করিম আপনার সাথে। আমাদেরকে একটু জানাবেন যে গত বছরের রাজস্ব আহরণের প্রবৃদ্ধি কিছুটা কিন্তু কম, এবং চলতি বছর এটা যদি আরো খারাপের রূপ নেয় তাহলে আসলে কি দাঁড়াবে বছরের শেষে, একটু বলবেন। ধন্যবাদ। আপনাকে জানাতে পারি যে গত বছর আমাদের আশান্বিত রেভিনিউ আদায় হয়নি, কিন্তু একেবারে যে খুব খারাপ ছিল তা নয়। কিন্তু কারণ আমরা প্রায় এর পূর্ববর্তী বছরের যে রেভিনিউ লক্ষ্যমাত্রা ছিল সেটা কাছাকাছি, কিন্তু আমরা প্রায় সমান সমান ছিলাম আমরা। সুতরাং জাতীয় রাজস্ব বোর্ডের মানে পারফরমেন্সটা আমি বলবো গত বছর কিন্তু এই করোনার ভিতরেও আমি বলবো তারা সাফল্য অর্জন করতে সক্ষম হয়েছে। এটা আপনি যদি ফিগারগুলো দেখেন, বিশেষ করে আয়কর বিভাগে কিন্তু রেভিনিউ কিছুটা বেশি ছিল, অল্প খুব সামান্য বেশি ছিল। আর এই বছর আপনি যেটা বলছেন, এই বছরে এখন পর্যন্ত রেভিনিউর শর্টফল অনেক বেশি রয়েছে, কিন্তু শর্টফল বেশি রইলেও কিন্তু একেবারে নিরাশ হওয়ার মতো কিন্তু নয়। আমি যতটুকু জানি যে প্রায় আপনার এই কয়েক মাসে একটা কোয়ার্টার তো অলরেডি ইতিমধ্যেই অতিক্রান্ত হয়েছে, সেখানে যে পরিমাণ শর্টফল রয়েছে সেটা আমি মনে করি যে আমাদের লক্ষ্যমাত্রাটা অনেক অধিক করার কারণে এই শর্টফলটা বেশি দৃষ্টি হচ্ছে, আমাদের দৃষ্টিতে আসছে, কিন্তু রেভিনিউ কিন্তু অতটা নিম্নগামী নয়। এটা একটা কিন্তু আশার দিক। এবং আপনি এটাও জানেন যে বাংলাদেশের যে অর্থনৈতিক উন্নয়ন যে গতিধারা, সেটা স্লথ হয়ে গেলেও একেবারেও কিন্তু কম নয়, 4-5% হতে হওয়ার সম্ভাবনা রয়েছে। সেজন্য আমি মনে করি রাজস্ব শেষ পর্যন্ত যে একেবারে কম হবে না, এটা গত বছরের কাছাকাছি যাবে। সেজন্য
রাজস্বর দিক দিয়ে কিন্তু এতটা ভীত হওয়ার কারণ আমি দেখছি না। তার সাথে তাহলে একটু আমাদেরকে জানাবেন যে কর জিডিপি অনুপাতে কিন্তু বাংলাদেশ আসলে অনেক পিছিয়ে, তাহলে আপনি যে বিষয়টি বললেন, তাহলে জিডিপি কেন দেখাচ্ছে না ওই ফিগারটি? এটা আমরা ঐতিহাসিকভাবে দীর্ঘদিন ধরেই ট্যাক্স জিডিপি কম আছে। আপনি এটা রাতারাতি আপনি এই কর জিডিপি বেড়ে যাবে এটা আমাদের আশা করা ঠিক না, কারণ কর জিডিপির এই যে পরিসংখ্যানটা, এটা হচ্ছে আমাদের যে কর সংস্কৃতির ব্যাপার, এটা দীর্ঘদিনে গড়ে ওঠে এবং আপনি দেখেন গত কয়েক বছরে কিন্তু এটা কিছুটা হলেও বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে এবং এটা আপনি দেখবেন অর্থনৈতিক উন্নয়নের গতিধারা যখন আরো কয়েক বছর চলমান থাকবে, বিশেষ করে পদ্মা ব্রিজের কাজ যখন সম্পন্ন হবে, আমি আপনাকে নিশ্চিতভাবে বলতে পারি পদ্মা ব্রিজ উদ্বোধন হলে আমাদের ট্যাক্স জিডিপিও বেড়ে যাবে প্রায় 1% এবং ট্যাক্স জিডিপিও এখান থেকে বেড়ে যাবে, কারণ আমাদের অর্থনৈতিক উন্নয়ন বৃদ্ধি পাবে এবং এর থেকে রাজস্ব আদায়ও বৃদ্ধি পাবে। জি, একই প্রশ্ন নিয়ে আমি আসতে চাচ্ছি দেওয়ান সুলতান আহমেদ স্যার আপনার কাছে। একটু আমাকে জানাবেন যে উনি যে বিষয়টি বলল যে ট্যাক্স জিডিপি যে বিষয়টি উনি বললেন যে এটা আসলে বেড়ে যাওয়ার একটি সম্ভাবনা আছে, এই বিষয়টা আপনি জানাবেন। জি, আপনার সাউন্ডটি মনে হয় প্রবাবলি একটু মিউট করা আছে, একটু আনমিউট যদি করে নেন। দেওয়ান সুলতান আহমেদ, আপনার সাথে কথা বলছি। মিউট করা আছে এখনো, একটু আনমিউট করবেন। আমরা সাউন্ডটা পাচ্ছি না। এখন পাচ্ছেন? জি, এখন পাচ্ছি। জি, বলুন। আমনুল করিম সাহেব যেটা বলছেন যে কর জিডিপি বৃদ্ধি হবে পদ্মা ব্রিজ চালু হলে, সার্বিক অর্থনীতির যখন উন্নয়ন হবে তখন তো কর জিডিপি অবশ্যই বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে এবং হবে। আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম যে প্রথমে যে কথাটা আমি বলেছিলাম সেটা হলো যে বাংলাদেশে রিয়েল অর্থে যারা কর ইভেড করতেছে, যারা ট্যাক্স ফাঁকি দিচ্ছে বড় আকারে মোটা দাগে, তাদেরকে কিন্তু এখন পর্যন্ত কর বিভাগ তাদেরকে এখন আপনার করের আওতায় আনতে পারে নাই। এখানে অনেক পদক্ষেপ এখন ক্ষুদ্র মাঝারি ছোট যারা আছে তারা সবাই মিলিয়ে 20-22 লক্ষ লোক আমরা রিটার্ন করতেছে, তার মধ্যে প্রায় 25-30% লোক নীল রিটার্ন সাবমিট করতেছে। এখন আপনি এই বাংলাদেশে আপনার রুরাল এরিয়াতে যেভাবে আপনার অনেক গ্রোথ সেন্টার সৃষ্টি হয়েছে, যেখানে অনেক নতুন নতুন বাজার বড় হয়েছে, তো সার্ভে পরিক্রমা এই কর বিভাগ থেকে নাই বললেই চলে। সেই জন্য আগে আমার প্রতি বছরে আপনারা দেখতাম যে প্রত্যেক এলাকাতে একবার সার্ভে করা হতো। সার্ভে করলে প্রত্যেক বছর দেখা যেত যে নতুন 10-15% করদাতা শনাক্ত হতো। এখন কিন্তু সেই সার্ভে প্রক্রিয়াটাকে আগের মতো নাই। সেই জন্য অনেক নতুন করদাতা, যেটা আমরা আমাদের ফেডারেশন চেম্বার থেকে বহুবার বলছি, করের আওতা বৃদ্ধি করতে হবে, অধিক লোককে করের আওতায় আনতে হবে। হলে জাতীয় রাজস্ব বোর্ডের যে সবচেয়ে আজকে যে সমস্যাটা আমি জানি সেটা তাদের জনবল অনেক তাদের প্রায় 15,000 লোকের ঘাটতি আছে জাতীয় রাজস্ব বোর্ড। আছে দেখো রিটার্ন দেওয়ার জন্য যেখানে 200-300-400 লোক একদিনে রিটার্ন দেওয়ার জন্য একটা কর অফিস আছে। কালকে রাস্তার মধ্যে আমি লাইন দেখছি সেগুন বাগিয়েছে 1/2 মাইল লম্বা। এখন এই করোনার মধ্যে যদি এইভাবে এখান থেকে অনেক লোক করোনায় আপনার আক্রান্ত হবে। সেই কারণে রিটার্নের সময়টা দেওয়ার জন্য, যেহেতু কোভিডের জন্য অনেক মানুষই এখন আপনার তাদের প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করা ডিফিকাল্ট, তারা জি, আমরা আপনার কাছে ফিরে আসছি। প্রিয় দর্শক, আমরা যাচ্ছি চট্টগ্রামে। নয়ন বড়ুয়া জয় আছে আমাদের সাথে। ওখানে আয়কর মেলা হচ্ছে, এই বিষয়ে আমাদেরকে একটু জানাবেন নয়ন বড়ুয়া জয়।
ধন্যবাদ আপনাকে। ঠিক আমার পেছনের দিকে দেখলে আপনি বুঝতে পাচ্ছেন আজকে কিন্তু শেষ দিন রিটার্ন জমা দেওয়ার, কিন্তু শেষ দিনে আমরা দেখছেন সকাল থেকে কিন্তু আপনি অবশ্যই দেখছেন উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে কিন্তু আসলে এই মেলাটি শেষ হতে যাচ্ছে। সকাল থেকে যারা করদাতার আছেন তারাও কিন্তু আসলে ছুটে এসেছেন কর জমা দিতে। কিন্তু চট্টগ্রাম অঞ্চল বলতে আসলে 4টি অঞ্চলে ভাগ করা হয়েছে, যেন যেখানে আছেন সেখানে যেন দ্রুত সময়ের মধ্যে তাদের কর পরিশোধ করতে পারে সেদিকে লক্ষ্য করে কিন্তু 4 অঞ্চল, মানে আমি যেখানে আছি কর অঞ্চল 4, এরকম কিন্তু 1, 2, 3, 4 এভাবে ভাগ করে কিন্তু তারা এই ছোট পরিসরে মেলা প্রতি বছরে আমরা দেখি বড় পরিসরে একটি স্থানে কিন্তু আসলে বলা যায় এক ছাতার নিচে কিন্তু আসলে এই মেলার আয়োজন করা হয়। সেখানে ব্যাংক থেকে নিয়ে বিভিন্ন যে সংশ্লিষ্ট যে সংস্থাগুলো আছে তারা কিন্তু সেই জায়গায় অ্যাটেন্ড করে। এবার কিন্তু কোনো ব্যাংক আমরা দেখছি না, কিন্তু আছে করদাতাদের আগ্রহ অনেকটা বেড়েছে যেহেতু করোনা কাল, তার কারণে কিন্তু খুব একটা ছোট পরিসরে করা হচ্ছে। কিন্তু 1 মাস ব্যাপীর মধ্যে কিন্তু এই পর্যন্ত আমরা যে তথ্য আমাদের হাতে এসেছে এই পর্যন্ত তারা কর যে যারা রিটার্ন জমা দিচ্ছে রিটার্নের ক্ষেত্রে আমি যেখানে আছি চট্টগ্রাম 4 অঞ্চলে সেখানে কিন্তু 21 থেকে কিন্তু 42,000-এর উপরে কিন্তু তারা কিন্তু আসলে রিটার্ন জমা হয়েছে। এমনকি যে লক্ষ্যমাত্রা তাদের ছিল সেই লক্ষ্যমাত্রা কিন্তু তারা এখনও পর্যন্ত তারা না পৌঁছলেও কিন্তু আসলে যে রাজস্ব আদায়ের ক্ষেত্রে তারা বলছেন এই অঞ্চল মানে চট্টগ্রাম 4 অঞ্চল থেকে 21,000 কোটি টাকারও বেশি কিন্তু তারা রাজস্ব আদায় করেছে। আমরা একটু কথা বলতে চাই এখানে যারা রিটার্ন জমা দিতে এসেছেন তাদের সাথে একটু কথা বলতে চাচ্ছি। আপনারা যে রিটার্ন জমা দিতে এসেছেন প্রতিবারে কিন্তু আসলে বড় পরিসরে মেলা যেখানে হয়, যেখানে এক ছাতার নিচেই যেখানে কিন্তু আসলে এই মেলার আয়োজন করা হয়, এবার তো খুব একটা ভিন্ন প্রেক্ষাপটে হচ্ছে, কিন্তু আসলে রিটার্ন জমা দিতে কোনো সমস্যা হচ্ছে? আমাদের রিটার্ন জমা দিতে কোনো সমস্যা হচ্ছে না, কারণ এবার পুরা নভেম্বর মাসটাকে তারা মেলা হিসেবে ঘোষণা করেছে। প্রতিদিনেই দর্শকরা আসছে, যারা আয়কর জমা দিবে ওনারা আসছে, আমিও আজকে আসছি। সুন্দর পরিবেশে আমরা জমা দিয়েছি। আশা করি যদি এইরকম পরিবেশ থাকে তাহলে আয়কর দাতারা আরও উৎসাহ উদ্দীপনা নিয়ে আয়কর জমা দিতে আসবে, এটা আমরা প্রত্যাশা করি। ধন্যবাদ আপনাকে। আমি একটু কর অঞ্চল 4-এর কমিশনার আছেন আমাদের সামনে, একটু জানতে চাচ্ছি এই পর্যন্ত আপনাদের আদায় কত? এই পর্যন্ত আদায় তো বিভিন্ন জায়গায় একসাথে হচ্ছে, তারপরেও আমরা মনে করি যে 50 কোটির কাছাকাছি আমাদের আদায় হয়েছে। এবং সবচেয়ে বড় হচ্ছে আমরা অত্যন্ত বেশি আগ্রহী এবং অত্যন্ত বেশি আশাবাদী এই কারণে যে রিটার্ন দাখিলের সংখ্যা কিন্তু গতবারের চেয়ে বেড়েছে। একটা করোনা মহামারীর সময় যেখানে আমরা চেষ্টা করছি একটু ঝুঁকিমুক্ত পরিবেশে একটু আনন্দ ঘন একটা উৎসব মুখর পরিবেশে রিটার্নটি দেওয়ার জন্যে আমাদের যে জাতীয় সমৃদ্ধির অন্যতম একটি বড় দায়িত্ব পালন করছেন আমাদের যারা ট্যাক্স পেয়ার আছেন, তারা যেন একটু ভালো পরিবেশে দিতে পারেন এবং নিজেরা যেন ভালো বোধ করেন, একটু কনভিনিয়েন্ট একটা অ্যাটমসফিয়ার যেন খুঁজে পান, তার জন্য কিন্তু আমরা 1 মাস ব্যাপী এই ধরনের একটি আয়োজনের মধ্য দিয়ে আমরা রিটার্নগুলো নিচ্ছি। এবং এই যে আমরা কষ্টটা করছি সব কর্মকর্তা কর্মচারী মিলে, আমরা কিন্তু এই কষ্টটা আমাদের মনে হচ্ছে যে সার্থক হয়েছে, কারণ করদাতারা এই সুযোগটা নিয়েছেন এবং তারা কিন্তু আগের তুলনায় প্রায় 15% হারে রিটার্ন আমাদের সংখ্যা বেড়েছে। এটি আমাদের জন্য এক ধরনের স্যাটিসফ্যাকশন কাজ করছে। আমি আশা করছি আজকের পরে গিয়ে আমরা বুঝতে পারবো যে আমরা আগের তুলনায় অন্তত 15 বা 20% রিটার্ন হয়তো আমাদের এই বছর বেশি পড়বে। আমি রাজস্ব আদায়ের ক্ষেত্রে যে লক্ষ্যমাত্রা আপনাদের থেকে যায় এরকম মেলা যখন হয় সেই লক্ষ্যমাত্রা কি পৌঁছতে পেরেছে? আসলে মেলার ক্ষেত্রে কিন্তু আমরা কোনো রাজস্ব লক্ষ্যমাত্রা আমাদের থাকে না। আপনারা জানেন যে মেলাতে আমরা চেষ্টা করি প্রান্তিক লেভেলে যারা করদাতা আছে তারা যেন হয়রানি মুক্ত পরিবেশে এবং একটা উৎসবমুখর পরিবেশে তার কাজটি করতে পারেন, তার রিটার্নটি যেন দিতে পারেন, সেটি আমাদের মূল উদ্দেশ্য থাকে। কতজনকে আমরা সার্ভিস দিচ্ছি সেটা হচ্ছে আমাদের মূল টার্গেট। তো আমরা যদি গত বছর এই সময় পর্যন্ত 42,000 লোককে সার্ভিস দিয়ে থাকি, এখন কিন্তু আমরা 50,000 লোককে সার্ভিস দিতে পেরেছি ডেসপাইট দিস কোভিড সিচুয়েশন। আমি মনে করি আপনাকে আমরা এতক্ষণ ধরে কথা বলেছি কর কমিশনারের কাছে, তিনি বলছেন কিন্তু আজকে মেলা শেষ হলেও কিন্তু যারা রিটার্ন জমা দিতে চায় তাদের জন্য কিন্তু আরও সময় বাড়িয়ে দেওয়া হবে। মেলা ছাড়াও কিন্তু তারা সেই কার্যালয়ে গিয়ে তারা কিন্তু জমা দিতে পারবে বলে আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে আপনার কাছে। ধন্যবাদ নয়ন বড়ুয়া জয় আপনাকে। প্রিয় দর্শক, যেতে হচ্ছে আমাদের একটি ছোট্ট বিরতিতে। নিউজ 24-এর সাথেই থাকবেন। প্রিয় দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি ভ্যালি প্রেজেন্স বিট সংলাপ। শেহরিনা ওয়াহিদ আছে আপনাদের সাথে। আয়কর দিবস নিয়ে কথা বলছিলাম আমরা দেওয়ান সুলতান আহমেদ স্যার আপনার সাথে। একটু জানাবেন যে আসলে করোনা কাল কিন্তু রিটার্ন জমা দেওয়ার সময় কিন্তু বাড়ানো হয়নি, এই সময়টুকু কি বাড়ানো উচিত ছিল? অবশ্যই
সময় অবশ্যই বাড়ানো উচিত। কারণ গত 2 দিনে আমি টেলিভিশন নিউজে যেভাবে দেখছি কর অফিসে জনগণের ভিড় রিটার্ন দেওয়ার জন্য, এটা খুবই কষ্টকর ব্যাপার। এবং এই করোনা মহামারীর সময় কোনো ডিস্টেন্স মেনটেন না করে যেভাবে একজনের উপরে একজন দাঁড়িয়ে রিটার্ন দেওয়ার জন্য তারা সেখানে ভিড় হচ্ছে, তাতে এই সমস্ত লোকের মধ্যে অনেক লোকই করোনা আক্রান্ত হবে আমার বিশ্বাস। এবং একজন করদাতা বলছে আমি 3 দিনের ফ্রি গিয়েছি, আজকেও জমা দিতে পারবো কিনা আমি জানি না। একজন মাত্র লোক থাকে, ওনার নাম সুপারভাইজার, উনি কর অফিসের সকল ডকুমেন্ট রিসিভ করছেন। এখন উনি রিটার্ন দিবেন, একটা স্লিপ থাকে সনদপত্র যে উনি জমা দিয়েছে, সেই জিনিসটা আবার করদাতার নাম লিখে সুপারভাইজার সাইন করে সেটা করদাতার হাতে দিবে, যেটা ওনার প্রমাণ থাকবে যে তিনি রিটার্ন জমা দিয়েছে। এখন একজন সুপারভাইজার যদি যায় একটা সার্কেলে, তাহলে তারা কিভাবে দিবে? এই বিষয়গুলো বিবেচনা করা কর বিভাগের উচিত ছিল এবং অধিক কাউন্টার খোলা উচিত ছিল রিটার্ন নেওয়ার জন্য, যাতে এভাবে মানুষের এত ভিড় এড়াবার জন্য। দ্বিতীয় এই বছর বিশেষ সার্কামস্ট্যান্সে করোনা ভাইরাসের কারণে রিজিডিটি মেনটেন করার কোনো কথা নাই, সময় বৃদ্ধি করা অত্যন্ত প্রয়োজন। এবং আমি আশা করবো মাননীয় চেয়ারম্যান সাহেব আজকে অধ্যাদেশের মাধ্যমে বৃদ্ধি করে দেবেন। করদাতাদের অসুবিধা শারীরিকভাবে আমরা দেশের মানুষ দুর্যোগের মধ্যে আছে, সবাই একটা ভীষণ টেনশনের মধ্যে আমরা দিনে অতিবাদ করতেছি। প্রত্যেক পরিবারের লোকজন আক্রান্ত, আমার পরিবারের 5 জন লোক আক্রান্ত। এখন এভাবে প্রত্যেক পরিবারেই আমাদের করোনা ভাইরাসে আমরা আক্রান্ত, তো আমাদের অনেক গুণীজন মানুষকে আমরা হারিয়েছি। সেই সব বিবেচনা করে এখন দেশে করোনা ভাইরাসের জন্য একটা মানে স্বাস্থ্যগত দিকে আমাদের একটা জরুরি সময় আমরা পার করতেছি। এই সময় বৃদ্ধি করা আমি মনে করি যে যৌক্তিক এবং অনেক প্রয়োজন, বিবেচনা করে সময় বৃদ্ধি করা উচিত। এবং আমাদের ব্যবসায়ী সংগঠনের পক্ষ থেকে মাননীয় চেয়ারম্যান সাহেব কাছে রিকোয়েস্ট পাঠানো হয়েছে সময় বৃদ্ধি করার জন্য। আশা করবো আজকে সন্ধ্যার মধ্যেই মাননীয় চেয়ারম্যান সাহেব সময় বৃদ্ধির ঘোষণা দিবে। ধন্যবাদ। জি ধন্যবাদ। সৈয়দ আমিনুল করিম, আপনার কাছে আসতে চাচ্ছি যে আমাদের একটা লক্ষ্যমাত্রা কিন্তু আসলে ছিল যে 2024 সালের মধ্যে প্রত্যক্ষ কর থেকে মোট রাজস্বের 50% আহরণের লক্ষ্যমাত্রা একটা ঠিক করা হয়েছে। এনবিআর কি আসলে ওই পথে এগোচ্ছে বলে আপনার মনে হচ্ছে? হ্যাঁ, ওই পথেই এখনো এগোচ্ছে। এবং আপনি দেখবেন বেশ কিছুদিন আগেও আপনার প্রত্যক্ষ কর পরোক্ষ করের থেকে ক্রমান্বয়ে রেশিওটা বৃদ্ধি পাচ্ছিল, কিন্তু গত 2 বছর যাবৎ এই বৃদ্ধি প্রাপ্ত হওয়াটা একটা স্থবিরতার মধ্যে এসেছে। আমরা আবার ভ্যাটের উপর বেশি নির্ভরশীল হয়ে পড়ছি। এইটা আমার মনে হয় এটা অ্যাড্রেস করা দরকার। এবং আমি সুলতান সাহেবের সাথে সম্পূর্ণ একমত, বিশেষ করে দুটো বিষয়, যে এই যে আমাদের রিটার্ন রিসিভ যারা করছেন, এই রিটার্ন রিসিভ করার গ্রহণকারীর সংখ্যাও কম। এখানে আমাদের বিভিন্ন সার্কেলে বুথের সংখ্যাও কম, শত শত আমি বলবো হাজার হাজার লোকই ভিড় করছেন এবং এই ভিড় রীতিমতো ভীতিকর। তো এই যে জনবলের যে অভাব, এই জনবলের অভাবটাই কিন্তু এই যে আপনার প্রত্যক্ষ কর বৃদ্ধি পাচ্ছে না কেন, এই জনবল, এই বিভাগে জনবলের সংখ্যা অত্যন্ত কম। এইটা বৃদ্ধি করা খুবই জরুরি। এবং আপনাকে এই অগ্রযাত্রা কেন স্থবির হয়েছে সেখানে বলতে গেলে বলতে হয় যে আমাদের এই কর বিভাগে গত দীর্ঘদিন ধরে কোনো বড় ধরনের সংস্কার হয়নি, কোনো রিফর্ম হয়নি। আমাদের বড় ধরনের রিফর্মে যেতে হবে। আমাদের অধিক সংখ্যক সার্কেল বৃদ্ধি করতে হবে, অধিক সংখ্যক আপনারা জানেন যে আমাদের রাজস্বর একটা বিরাট অংশ উৎসে আয় অর্জিত হয়। এই উৎসে কর যেগুলো আদায় করা হয় এগুলা স্বতন্ত্র কর কমিশনার আমাদের করতে হবে। আমাদের এই যে আমরা এখন 2 ভাবে কর আহরণ করি, 2টা পদ্ধতি ফলো করা হয়, একটা ফাংশনাল পদ্ধতি আর একটা আপনার এই টেরিটোরিয়াল পদ্ধতি।
এই ফাংশনাল পদ্ধতিটা করা হয় আমাদের এলটিইউতে। এই ফাংশনাল পদ্ধতিটা সারা দেশে আরো বড় বড় শহরে ছড়িয়ে দেওয়া দরকার। এগুলা এইসব কাজ আমাদের এগোচ্ছে না, স্থবির হয়ে পড়ে আছে। তো এই যে আমি বলবো সংস্কার কাজের অভাবটা এখানে বড় হয়ে দাঁড়িয়েছে। আর আমি সুলতান সাহেবের সাথে একমত হয়ে বলবো যে আমাদের এই যে এখন সারা দেশ করোনায় একটা বিরাট দুর্যোগের মধ্যে পতিত হয়ে আছে, এটা আমাদেরকে বাস্তবতা বুঝতে হবে। আমি নিজেই আমার রিটার্ন জমা দিতে যে এই ভিড় দেখে আমি সময়ের আবেদন করেছি, কারণ এই ভিড়ের মধ্যে জমা দেওয়া সম্ভব নয়। এইটা বুঝে আমাদেরকে এই সময় বৃদ্ধি করাটা খুব জরুরি। তো আপনার প্রশ্নের উত্তর যেটা বলবো যে এই প্রত্যক্ষ করের যে আমাদের লক্ষ্যমাত্রা সেটা এগিয়ে নিতে আমাদের অবশ্যই হবে। এখানে আমাদেরকে সচেতনভাবে কি পদক্ষেপ নিলে এগুলা এগিয়ে নেওয়া যায় সেগুলোর দিকে দৃষ্টি দিতে হবে, বিশেষ করে রিফর্ম, এবং যার জন্য একটা ট্যাক্স রিফর্ম কমিশন হওয়া আমি জরুরি বলে মনে করি। এখন আমাদের এই সামান্য উইন্ডো ড্রেসিং এ কাজ হবে না, এটা আমাদেরকে ট্যাক্স রিফর্ম কমিশন করে এটা বড় আকারের একটা আমাদেরকে পদক্ষেপ নিতে হবে সার্বিকভাবে কর বৃদ্ধি করার জন্য। ধন্যবাদ। জি, অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমাদের যেতে হচ্ছে আরেকটি ছোট্ট বিরতিতে। নিউজ 24 এর সাথেই থাকবেন। প্রিয় দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি ভ্যালি প্রেজেন্সে বীজ সংলাপ। আয়কর দিবস নিয়ে কথা বলছিলাম আমরা। দেওয়ান সুলতান আহমেদ স্যার, আপনার কাছে আসছি, জানাবেন। আমরা অনুষ্ঠানে যদিও শেষে চলে এসেছি, তারপরে আপনার কাছ থেকে একটু জানতে চাবো কিছু গুরুত্বপূর্ণ তথ্য। ওখান থেকে একটি হলো যে আয়কর যে দিবসটি, এটাতে আসলে আয়কর বাড়ানোর জন্য আমরা কিভাবে উৎসাহিত করতে পারি সাধারণ জনগণকে, একটু যদি আমাদেরকে কিছু জানান যে এই বিষয়গুলোতে হয়তো যদি আরেকটু গুরুত্ব দেওয়া হয় তাহলে হয়তো এই কর দাওয়াতে আরেকটু উৎসাহিত হবেন। আয়কর মেলার মাধ্যমে সহজভাবে অনেক করদাতাই অংশগ্রহণ করে তাদের রিটার্ন জমা দিয়েছে, কিন্তু এই বছর তো বিশেষ কারণে করোনা ভাইরাসের কর মেলা করা সম্ভব হয়নি। খুব বড় বিষয় না, লোকজন এসে কর রিটার্ন দিয়ে যাবে, কর মেলা করে, কিন্তু বিষয় সেটা হলো যে আপনাকে মূল জায়গা আপনাকে ক্ষতি করতে হবে। যেমন এখনো 1984 অর্ডিন্যান্স দিয়ে আয়কর কালেকশন চলতেছে। আয়কর স্বাধীন দেশে 50 বছর হয়ে গেছে, আমরা এখন একটা আয়কর আইন তৈরি করতে পারি। ওয়াই কেন? কারণটা সো আপনাকে জিনিসটা দেখতে হবে যে কর বিভাগকে ঢেলে সাধারণত আমি বলছি ওনাদের 15,000 লোকের শর্ট, ওনাদের বহু সার্কেল আছে, সেখানে 1-2 লোক আছে। এইভাবে আপনি কর 2010-11 সালে আমাদের করের স্থিতি ব্যবস্থা ছিল, জিডিপি ছিল 6 লক্ষ, এখন 20-21 সেটা দাঁড়িয়েছে 12 লক্ষ। তাহলে সেই হিসাবে আমাদের মাথা পিছু আয়ও বেড়েছে, কিন্তু করদাতার সংখ্যা সেই হিসাবে আমাদের দাঁড়ানো, কর জিডিপি হিসেবে আমার কথা হলো যে আপনাকে এই সমস্ত এই কর মেলা করে করদাতাদের থেকে রিটার্ন নেওয়া, এটা হলো একটা হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট আমি মনে করি। দিস ইজ নট দি ওয়ে। মূল জায়গা আপনাদেরকে যেতে হবে, কর আইন তৈরি করতে হবে, ইনকাম ট্যাক্স অ্যাক্ট তৈরি করতে হবে, অ্যাক্টের মাধ্যমে যে ডিপার্টমেন্টকে ঢেলে সাজাতে হবে, লোকবল নিয়োগ দিতে হবে, ডিপার্টমেন্টকে ডিজিটালাইজ করতে হবে, এবং ডিজিটালাইজ করলে লোকবল নিয়োগ করলে সঠিক টাকা পয়সা ঢেলে কর রেভিনিউ অবশ্যই বাড়বে। কারণ আমার জিডিপি যেখানে ডাবল হয়ে গেছে কর জিডিপি, সেখানে আমার করদাতার সংখ্যা বাড়বে না কেন? অবশ্যই বাড়বে। সেখানে আমার ফেইলিউর, আমি সেই জায়গা মতো আমরা যেতে পারছি না। তো এই বিষয়টা নিয়ে আমি আগেরবারও বলেছি যে এখানে জরুরি ভিত্তিতে অধ্যাদেশ দিয়ে ছোট অধ্যাদেশ দিয়ে আর কতকাল আয়কর বিভাগ ছিল। আয়কর নীতি, ইনকাম ট্যাক্স অ্যাক্ট জরুরিভাবে পাস করা দরকার, এবং এদিকে জাতীয় রাজস্বের গুরুত্ব দেওয়া দরকার, এবং সেই গুরুত্ব দিলে জনবল নিয়োগ করলে, ডিজিটালাইজ করলে অবশ্যই কর জিডিপি বৃদ্ধি পাবে। কারণ আমাদের ইকোনমি যেভাবে আমাদের গ্রো হচ্ছে, সেভাবে আমাদের রেভিনিউ অবশ্যই বাড়বে এবং আমাদের করদাতার সংখ্যা বাড়বে। এখন আপনি জায়গাতেই কিন্তু কর বিভাগ ওইভাবে পুরো ওরা কাজ করতে পারছেন না, মোটামুটি কথা আমি যা দেখতেছি। এই কারণে কেউ ট্যাক্স দিচ্ছে, কেউ একেবারে ট্যাক্স দিচ্ছে না। এটাও একটা বড় সমস্যা আমাদের কর বিভাগের মধ্যে আছে। অনেক লোক আছে যারা অনেক ক্যাপেবল টু পে ট্যাক্স, কিন্তু তাদের পিন নাম্বার, এবং দেখা যাচ্ছে যে গাড়ি রেজিস্ট্রেশন করতে যাচ্ছে, ভুয়া পিন নাম্বার দিয়ে গাড়ি রেজিস্ট্রেশন করে চলে যাচ্ছে। এই কয়েকদিন আগে আমি দেখছি এই ধরনের ঘটনা পত্রিকাতে আসছে। এখন
এইসব বিষয়গুলো দেখার মতো জাতীয় রাজস্ব বোর্ডের আপনার জনবল বৃদ্ধি করা দরকার, এবং বৃদ্ধি করলে পরে এটা হবে। অ্যাকচুয়ালি কর মেলা করে কর আদায় করা এটা হলো একটা জাস্ট সাময়িক একটা ব্যবস্থা। এটা কন্টিনিউড ফর দ্য হোল লাইফ এন্ড দ্য পিরিয়ড অ্যান্ড টাইম। এটা হওয়া উচিত না। এটা কেন হয়? আপনি সঠিকভাবে আপনার যে আইন থাকবে, আইন অনুযায়ী জনগণ পরে কর দিতে ডিজিটালাইজেশন হবে, মানুষ ট্যাক্স দিয়ে যাবে, এবং করবেলা করতে একটা খরচও হচ্ছে। এবং একটা করবেলা করা এটা একটা জাস্ট মানে এটা এমন কোনো বিষয় না, এখানে কোনো নতুন করদাতার সংখ্যা খুব একটা বাড়াবে। আপনি হিসাব করে দেখেন যে গত 4-4 বছর করবেলা খুব একটা করদাতার সংখ্যা বাড়াবে। আমি প্রথমে বলছি 40-42 লাখ লোক ইটি নিয়েছে, 20-22 লক্ষ লোক রিটার্ন দিচ্ছে। তার মধ্যে 30% লোক নিয়ে রিটার্ন দিচ্ছে। তাহলে পজিশন হলো যে সত্যিকার অর্থে করদাতার সংখ্যা কিন্তু খুব একটা বাড়াবে, এবং ট্যাক্স পেমেন্টের খুব একটা বাড়াবে। জি, সৈয়দ আমিনুল করিম, আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছিলাম। দেওয়ান সুলতান আহমেদ স্যার যে বিষয়টি বলছিলেন এই বিষয়ে আপনি থেকে জানতে চাবো, তার সাথে একটু আমাদেরকে জানাবেন যে হয়রানি বন্ধ এবং কর প্রদানের সহজীকরণ আসলে কি কি উপায় আপনি মনে করেন? হ্যাঁ, এটা ওই আমি পূর্বেই যেটা বলেছি, আসলে একটা বৃহৎ পরিসরে আমাদের কল্পনা করতে হবে, এবং যেটার একটা রূপরেখা সুলতান সাহেবও উল্লেখ করেছেন যে আমাদের একটা ট্যাক্স রিফর্ম করা দরকার। সে রিফর্ম করতে হলে একটা রিফর্ম কমিশন করা দরকার, করে আমরা সারা দেশব্যাপী আমাদের এই কর আওতায় আনা দরকার। আপনার বিভিন্ন উপজেলায় যেসব গ্রোথ সেন্টার হয়েছে, এইসব গ্রোথ সেন্টারের থেকে আমরা এখনো যথোপযুক্ত পর্যাপ্ত রেভিনিউ রাজস্ব আনতে পারছি না। তো এগুলোর জন্য আমাদের সারা দেশব্যাপী এটা ছড়িয়ে দেওয়া দরকার। আর উনি যেটা কথা বললেন, একটা সঠিক কথাই বললেন যে এখনো অধ্যাদেশ দিয়ে আমরা কেন চালাচ্ছি। এই আয়কর আইন যেটা নতুন প্রস্তুত হয়ে আছে অনেকদিন ধরেই, এটা অতি সত্বর আমাদের এটা পার্লামেন্টে পাশ করা দরকার। আর আমাদের আরো ভেবে দেখা দরকার যে জনগণের মধ্যে আমরা আস্থা কেন অর্জন করতে পারছি না। আমি ওনার সাথে একটা কথা বলবো এখানে, যে আয়কর মেলার উদ্দেশ্য কিন্তু করদাতাদের মধ্যে একটা স্বস্তি আনা, তাদের মধ্যে একটা আস্থা ফিরিয়ে আনা। তারা যেন কর দেওয়ার যে প্রয়োজন, তার যে রাষ্ট্রীয় দায়িত্ব, এই ব্যাপারে সচেতন করা, তাদের অন্তরে পৌঁছা, সেই লক্ষ্যেই করা হয়েছিল। কিন্তু আমরা যেটা যেতে পারছি না, সেটার জন্য লোকবলের তো একটা বিষয় রয়েছেই, সাথে সাথে প্রশিক্ষণের একটা ব্যাপার রয়েছে। আমরা শত শত কর্মচারী নিয়োগ করি, এটা তাদের সঠিকভাবে প্রশিক্ষণ দিতে পারি না। প্রশিক্ষণ দিয়ে জনগণের সাথে সেবা কিভাবে করতে হবে সেটা তাদেরকে বুঝাতে হবে। এবং আপনাকে আরেকটা কথা বলে রাখি এখানে, যে কর বিভাগের মূল কাজ কিন্তু করদাতাদের সেবা দেওয়া। রাজস্ব আহরণটা কিন্তু আইনের মাধ্যমেই হয়, কিন্তু তাদের মূল দায়িত্ব জনগণের সেবা করা, করদাতাদের সেবা করা, সঠিকভাবে তাদেরকে কর আইন বোঝানো, রিটার্ন কিভাবে, এইগুলো বোঝানো। তো এইভাবে সামগ্রিকভাবে দেখে আমরা যদি পুরাপুরি এগিয়ে যাই, আমি কিন্তু আপনি নিরাশ হই না, আমি আশার আলো দেখি যে এই করোনার মধ্যে আমাদের রাজস্ব কমেনি। সুতরাং আপনার এটা আমরা আরো বৃদ্ধি করতে সক্ষম হব, এবং আমরা এই কর বিভাগকে যদি আমরা এদিকে নজর দেই, আমরা এটা রিফর্মও করতে পারব। আমাদের আজকে এখানেই শেষ করতে হচ্ছে। অনেক ধন্যবাদ আমাদের সম্মানিত অতিথিদের, অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিট সংলাপ এখানেই শেষ করতে হচ্ছে। প্রিয় দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের জন্য, নিজের পরিবারের জন্য। আল্লাহ হাফেজ।